প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বিনা নোটিসে ঢাকা ছেড়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নিয়ে এখনকার মনোভাব কি, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব মোটেই ইতিবাচক যে নয়, বিশেষ করে ডক্টর ইউনূসের সরকারের প্রতি যে ইতিবাচকতা নেই, এটি নানান সমীকরণে স্পষ্ট হয়ে উঠছে। তাহলে প্রশ্ন এসে যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনাগুলো ছিল বাংলাদেশকে নিয়ে, সেটি কি ভাটা পড়তে যাচ্ছে? খানিকটা তেমনটাই মনে হচ্ছে এখনকার পরিস্থিতি বিবেচনায়। কারণ আপনারা খেয়াল করে দেখেছেন নিশ্চয় যে গত 2024-এর 23 জুলাই পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। 23 জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করে তিনি ঢাকা ত্যাগ করেন, ঢাকা ছাড়েন। অগাস্টের 5 তারিখে আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং সেই সময়টি ছিল বাইডেন প্রশাসনের একদম শেষ সময়। পিটার হাস চলে যাবার পরে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স দায়িত্ব পালন করেছেন হেলেন লাফদ অক্টোবর মাস পর্যন্ত। অক্টোবর মাস পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবার পরে মার্কিন দূতাবাস প্রায় 3 মাসের মতো খালি ছিল। সেই অর্থে দূতাবাসের প্রধান কর্তা ব্যক্তি হিসেবে দায়িত্বশীল কেউ ছিলেন না। ঠিক 11 জানুয়ারি ট্রেসি অ্যান্ড জ্যাকবসন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে বাংলাদেশে দায়িত্ব নিয়ে আসেন এবং তিনি দায়িত্বে ছিলেন। এখনো বলছি যে এখনো দায়িত্বে আছেন, কিন্তু মজার বিষয় যে আকস্মিকভাবে গত 4 জুলাই তিনি ঢাকা ত্যাগ করেছেন এবং তিনি ঢাকা ত্যাগ করে স্থায়ীভাবে চলে গেছেন কিনা সেটি এখনো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সুস্পষ্ট করে বলতে পারেন না। তাদের ভাষ্য, তাদের সূত্র মতে যেটি বলা হচ্ছে যে তিনি ছুটিতে যেয়ে থাকতে পারেন। পিটার হাস চলে যাবার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ সময়ের বাইডেন প্রশাসনের শেষ সময়ের প্রশাসনও বাংলাদেশকে খুব বেশি যে একটা গুরুত্ব দিয়েছে তা নয়। কারণটা হচ্ছে যে একজন নিয়মিত রাষ্ট্রদূত ছিলেন। রাষ্ট্রদূত চলে যাবার পরে বাইডেন প্রশাসনও কিন্তু পুরো মাত্রায় একজন হাই কমিশনার বা রাষ্ট্রদূত নিয়োগ করেননি, একজন ভারপ্রাপ্ত ছিলেন। তারপরে আবার একজন ভারপ্রাপ্ত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন এসেছিলেন 11 জানুয়ারি 2025 থেকে। তিনি যদি 4 জুলাই চলে যেয়ে থাকেন, চলে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, ইতিমধ্যে চলে গেছেন তিনি, এখন পর্যন্ত তিনি ফিরে আসেননি। এবং তার এই 4 জুলাই যাওয়াটা আসলে একটু অস্বাভাবিকতা এ কারণে যে তিনি গত 22 মে বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন এবং সেটি 20 দিনের মতো ছুটিতে, এবং তিনি দোহা হয়ে গিয়েছিলেন। দোহায় মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন এবং একই সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভও, সূত্রের খবর বলছে যে ওই সময় দোহায়, কাতারের রাজধানী দোহাতে গিয়েছিলেন। সরকারি সূত্র বলছে যে এটি খলিলুর রহমান ছিল সরকারি সফর, এবং সরকারি সফর হিসেবে তিনি মূলত গিয়েছিলেন। সরকারি সূত্রের তরফ থেকে বলা হচ্ছে যে কাতারের আমিরের মেয়েকে রোহিঙ্গা ক্যাম্প সফরের আমন্ত্রণ জানানোর জন্য তিনি গিয়েছিলেন। ভেতরে নেপথ্যে আরো ঘটনা থাকতে পারে বা আছে, কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে সফরের যে আমন্ত্রণ কাতারের আমিরের কন্যাকে, সেই সফরটি আজ পর্যন্ত ঘটেনি। সেই জায়গা থেকে নিশ্চয়ই কোনো ধোঁয়াশা আছে। এখন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন চলে যাবার সপ্তাহখানেক পরে 10 জুলাই মার্কিন দূতাবাসের আরেকজন ডেপুটি চিফ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎটার ফলে যেটি আমি খানিক আগে বললাম যে কর্মকর্তাদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে যে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন আসলে আর ফিরে আসবেন কিনা। আপাতত কি ডেপুটি চিফ দিয়েই মার্কিন দূতাবাস চলবে, কিংবা ট্রাম্প প্রশাসন কি
একজন পূর্ণাঙ্গ হাই কমিশনার পাঠাবেন কিনা, কারণ প্রায় 1 বছর হতে চলেছে মার্কিন দূতাবাস পুরোপুরি একজন হাই কমিশনার অনুপস্থিত। সেই জায়গাটি ভাবনার বিষয় এবং আলাপের বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের খানিকটা বাংলাদেশের প্রতি যে আগ্রহ বা আকর্ষণ বা পরিকল্পনা যেটি ছিল সেটি খানিকটা কমে গেল কিনা। আমরা যেটি জেনেছি যে 10 জুলাই মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মেগান বোল্ডেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন এবং এই সাক্ষাৎকালে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় বোল্ডেন উত্থাপন করেন। এর মধ্যে বাংলাদেশের সন্ত্রাস দমনে দুর্বল প্রতিক্রিয়া এবং ভারতের সাথে সম্পর্ক পুনর্নির্মাণের বিষয়ে আলোকপাত করেন বোল্ডেন, ডেপুটি চিফ মার্কিন দূতাবাসের। হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাপোর্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন খানিকটা মনে হচ্ছে যে ইউনূস সরকার থেকে একটু দূরে সরে যাচ্ছে, কারণ এখানে ভারতের সাথে সম্পর্ক পুনর্নির্মাণের কথাও উঠেছে ডেপুটি চিফের পক্ষ থেকে। আরেকটি বিষয় লক্ষণীয় যে এই যে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, বাংলাদেশ গত কয়েকদিন যাবৎ ম্যারাথন বৈঠক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সাথে। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ একটি টিম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেন দরবার করেছে, কিন্তু তারপরেও বাংলাদেশের উপরে, বাংলাদেশি পণ্যের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক হ্রাস করা, কমানো, প্রতিযোগিতামূলক শুল্কে আসা, সেটি বাংলাদেশ সরকার সফল হয়নি। বাংলাদেশ সরকার যদিও বিভিন্নভাবে বিভিন্ন সময় বলে আসছিল যে সরকার শেষ পর্যন্ত সফল হবে, কিন্তু সত্যিকার অর্থে সফল হয়নি। এবং না হবার পরে যেটি হয়েছে, মার্কিন বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশি গার্মেন্ট পণ্য ইতিমধ্যে অর্ডার বাতিল করা শুরু করেছে। আপনারা গণমাধ্যমের কল্যাণে ইতিমধ্যে দেখেছেন যে বিখ্যাত ওয়ালমার্ট বাংলাদেশের ক্রয়াদেশ বাতিল করে দিয়েছে এবং আরো বিভিন্ন কোম্পানি, বাংলাদেশের বিভিন্ন কোম্পানি থেকে খবর পাওয়া যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বায়াররা বাংলাদেশি পণ্য নেওয়ার অর্ডার স্থগিত করেছে কিংবা বাতিল করেছে। এগুলো কিসের লক্ষণ? এই লক্ষণটা সুস্পষ্ট হয়ে উঠছে যে ইউনূস সরকারকে খানিকটা পরিত্যক্ত ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্রের কি চলে যাবার সময় হলো। এই চলে যাবার সময় হলো কিনা এটি হয়তো খুব শীঘ্রই আরো বেশি করে সুস্পষ্ট হবে। ট্রেসি অ্যান্ড জ্যাকবসন যদি ফিরে না আসেন, কিংবা আবার একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স আসেন, কিংবা খুব মার্কিন দূতাবাসে এক প্রকার বলা যায় মার্কিন প্রশাসন থেকে অস্থিরতায় চলছে। পিটার হাস চলে গেছেন 23শে জুলাই। এরপরে একজন দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তিনি ছিলেন জুলাইয়ের পর থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 3 মাস, আবার 3 মাস গ্যাপ দিয়ে আবার একজন ট্রেসি অ্যান্ড জ্যাকবসনকে পাঠিয়েছে। ট্রেসি অ্যান্ড জ্যাকবসন আবার 6 মাস দায়িত্ব পালন করে আবার চলে যাচ্ছে। অর্থাৎ মার্কিন দূতাবাস বাংলাদেশকে, বাংলাদেশ কার্যালয়টাকে খুব গুরুত্ব সহকারে যে দেখছে, এটি এই ঘটনাগুলো বিশ্লেষণ করে মনে হয় না যে বাংলাদেশকে খুব একটা গুরুত্ব সহকারে দেখছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা লাইট, একটা রিফ্লেকশন ফেলানো ছিল বাংলাদেশের উপর, বিশেষ করে গত জুলাই আগস্টের আগ পর্যন্ত, আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত, এখন খানিকটা মনে হচ্ছে যে হয়তো পিছু হটছে বা পিছু হটার পরিস্থিতি ঘটছে। এর মধ্যে আরো ঘটনা ঘটেছে, যেমন বাংলাদেশে চট্টগ্রাম বন্দর মার্কিন প্রেসক্রিপশন প্রাপ্ত ডিপওয়ালকে দেবার কথা ছিল, কিন্তু সেটিও পিছিয়ে গেছে। সেটিও বন্দরটি এখন পরিচালনা করছে, ইতিমধ্যে দায়িত্বভার গ্রহণ করেছে বাংলাদেশের নৌবাহিনী এবং আগামী 6 মাস নৌবাহিনী এটি পরিচালনা করবে এবং এটি আরো বাড়তে পারে। ডিপওয়ালকে নভেম্বরে দেবার কথা এমনটা শোনা যাচ্ছিল, কিন্তু আসলে শেষ পর্যন্ত দিতে পারবে কিনা, আর মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি যদি এদিকে না থাকে তাহলে শেষ পর্যন্ত সেটি নাও সম্ভব হতে পারে। তারপর করিডোর ইস্যু নিয়ে বাংলাদেশে ব্যাপক বিরুদ্ধাচরণ, বাংলাদেশের সামরিক বাহিনীর বিরুদ্ধাচরণ ইত্যাদি বিভিন্ন কারণে করিডোর ইস্যুটাও এখনটা অনেকটা মৃত অবস্থায় আছে।
এই সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহের জায়গাটা বাংলাদেশ খানিকটা কমে গেছে বলে বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে। কিন্তু আমি বারবার একটা কথা বলি যে আজকে যে ঘটনাটা অবজার্ভ করছি, লক্ষ্য করছি, 15 দিন 1 মাস পরে আর এক নতুন ঘটনার উদ্ভব হতে পারে। এখন দেখার বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি পুরোপুরি চলে যায় বাংলাদেশকে ছেড়ে, বাংলাদেশকে নিয়ে তাদের যে পরিকল্পনা ছিল সেগুলো পরিত্যক্ত ঘোষণা করে যদি চলে যায়, তাহলে বাংলাদেশ বেঁচে গেল। কারণ এখানে এই যে গত 10 জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ সন্ত্রাসবাদ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এটি একটা আলোচনা হয়েছে। আরেকটি, ভারতের সাথে সম্পর্ক পুনর্নির্মাণের কথা উঠেছে। কেন উঠেছে? ভারতের সাথে সম্পর্ক নেই এই মুহূর্তে বাংলাদেশ সরকারের, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, ইউনূস সরকারের, সেই সম্পর্কটা পুনর্নির্মাণের কথা উঠেছে। এখন দেখার বিষয় যে ভারতের সাথে সম্পর্ক পুনর্নির্মাণ বর্তমান সরকার করে কিনা, কিংবা সার্বিক পরিস্থিতি আসলে কি হয়। মার্কিন যুক্তরাষ্ট্র যদি চলে যায় তাহলে একটা হিসেব, সেই হিসেবটা বাস্তবায়ন হবে। এখন দেখার বিষয় আসলে কি ঘটতে যাচ্ছে সামনের দিনগুলোতে। গতকাল একজন উপদেষ্টা সরকারি দল বলে কোন একটি বিষয়কে ইঙ্গিত করেছেন। তিনি মুখ ফসকে বলুন আর অ্যাকচুয়ালি বলুন না কেন, একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সরকারি দল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে, সেটি হচ্ছে মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। এখন যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত 3-4 মাসে আপনারা দেখেছেন, যেখানেই খবর পাচ্ছি সেখানেই আমরা আসামিকে গ্রেপ্তার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছে না। শনিবার গতকাল 12 জুলাই সাভারে উপজেলা পরিষদ চত্বরে ঢাকা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বেটার ঢাকা ডিস্ট্রিক্ট ইনিশিয়েটিভস কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। তার এই কথার প্রেক্ষিতে প্রশ্ন এসে যায়, সাধারণত রাজনৈতিক দলের সরকারের সময় সরকারি দল থাকে, রাজনৈতিক দলের মন্ত্রীরা, প্রশাসনের লোকজন, তাদের কথায় আমরা সরকারি দল এই শব্দটি, এই শব্দগুচ্ছটি শুনতে পাই এবং বহুল উচ্চারিত সেই সময়। কিন্তু এখন কি দেশে কোনো রাজনৈতিক সরকার বিদ্যমান? অরাজনৈতিক একটি সরকার, নির্দলীয়, নিরপেক্ষ এর সাথে যুক্ত করা যায় না। এটি নিরপেক্ষ সরকার নয়, এটি যে পক্ষপাতমূলক সরকার সেটি আগাগোড়ায় শুরু থেকেই, আজকে আমরা 12 মাসে, এই সরকারের বয়স 12 মাসে, শুরু থেকেই দেখিয়ে এসছে যে এটি নিরপেক্ষ নয়, এটি পক্ষপাতমূলক সরকার। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার জড়িত নয় এই ঘটনাটির সঙ্গে, মব জাস্টিসের সঙ্গে, এই যে এখনকার যে ঘটনাগুলো ঘটছে তার সাথে সরকারি দল জড়িত নয়। আমি ধরে নিলাম তর্কের খাতিরে বা কথার খাতিরে সৈয়দা রিজওয়ানা হাসান মুখ ফসকে বলেছেন যে সরকারি দল জড়িত নয়, কিন্তু তারপরেও জনমনে প্রশ্নের উদ্রেক করেছে যে সরকারি দল আবার কোনটা। আমরা কি ধরে নেব যে এই সরকারের সাথে কোন রাজনৈতিক দল আছে? তাহলে কোনটা? সেটি কি ছাত্রদের নব্য রাজনৈতিক দল এনসিপি কিংবা জামাত? জামাত মোটামুটি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, দীর্ঘদিন ধরে বাংলাদেশে তারা কাজ করছে, কার্যক্রম তাদের আছে, কিন্তু নতুন একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে এনসিপি। আমরা এনসিপির শুরু থেকে দেখতে পাচ্ছি নানাভাবে যে এই দলটি সরকারি পৃষ্ঠপোষকতায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই যে দলটি গঠিত হয়েছে কাদের দিয়ে? ইউনিভার্সিটির শিক্ষা সমাপ্ত করা, এমনকি কারো কারো শিক্ষা সমাপ্তও হয়নি, সেই ধরনের ছাত্র ছাত্রীদের দিয়ে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। এই রাজনৈতিক দলটি সমানে কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে তাদের জুলাই পদযাত্রা কর্মসূচি চলছে। এই কর্মসূচিগুলো কি তারা শুধু নিজেরাই করছে? তারা এই কর্মসূচিগুলো করবার অর্থ কই পাচ্ছে? টাকা পয়সা কোথায় পাচ্ছে? রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে হলেও তো টাকা পয়সার দরকার হয়। সরকার কি তাদের টাকা পয়সা দিচ্ছে? এবং আমরা যেটি জেলায় জেলায় খবর পাচ্ছি যে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন তাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে সার্কিট হাউস দিচ্ছে থাকবার জন্য, বসবাস করার জন্য। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং লোক সমাগম দেখা যাচ্ছে। লোক সমাগম, ঢাকায় কোনো একটা সমাবেশ করলে লোক তো হয় না, লোক খুঁজে পাওয়া যায় না।
এমনকি জেলায় জেলায়ও খুঁজে পাওয়া যায় না। কথিত আছে, শোনা যাচ্ছে যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বা স্থানীয় প্রশাসন এই লোকজনগুলোকে জড়ো করে দিচ্ছেন এবং আর্থিক দেন দরবারের বিনিময়ে। তাহলে কি এটি সরকারি দল? এটি যে সরকারি দল এবং সরকারি পৃষ্ঠপোষকতায় যে এই রাজনৈতিক দলটি গড়ে উঠেছে, এটি আর রাগঢাকের আসলে কিছু নেই। এনসিপি হচ্ছে সরকারি দল। সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন যে সরকারি দল জড়িত নয়, আবার তিনি বলেছেন যে সরকার জড়িত নয়। সরকার অবশ্যই জড়িত। সরকার দেশের আইন শৃঙ্খলা বা মব জাস্টিস, বলা হচ্ছে মব জাস্টিস, মব জাস্টিস নয়, এটা মব ভায়োলেন্স। মব ভায়োলেন্স যেহেতু কন্ট্রোল করতে পারছে না, সরকারের সঙ্গে জড়িত। এবং কোথাও কোথাও এই কথিত সরকারি দল এনসিপিও জড়িত। আরেকটি সরকারি দল আছে, আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেটি আমরা যেটা বললাম যে জামাতের এই সরকারে যে পরিমাণ প্রভাব, একটা অপেক্ষাকৃত ভোটের শতাংশে ছোট দল হিসেবে যে পরিমাণ প্রভাব, বড় দল এই মুহূর্তে বাইরে আছে, বলবো যে জেলখানার বাইরে আছে, কিংবা খানিকটা নির্বাচনে, প্রধান নেতা নির্বাচনে অন্যান্য নেতারা দেশে দাপিয়ে দাঁড়াচ্ছেন, কিন্তু বিএনপিও সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। কিন্তু সেই জায়গায় এনসিপির সাথে যদি জামাতকে সরকারি দল বলেন তাহলে ভুল হবে না। সৈয়দা রিজওয়ানা হাসান কি সেটাই বোঝাতে চেয়েছেন যে এখানে এনসিপি বা জামাত জড়িত নয়? তাহলে কি এই বিরোধী দল বিএনপি জড়িত? তাহলে কি মব ভায়োলেন্সে বিএনপি জড়িত, বিএনপি যুক্ত? হ্যাঁ, বিএনপি যে যুক্ত বিভিন্ন জায়গায়, এটির তো প্রমাণ পাওয়া যাচ্ছে। সর্বশেষ মিটফোর্ডের ঘটনাটির সঙ্গে বিএনপি জড়িত। বিএনপি সেখানে বহিষ্কারের মতো ঘটনাও ঘটেছে। সেই জায়গায় বিএনপিকে বিরোধী দলের কাতারেই ভাবছেন সরকার। রিজওয়ানা যেটি বলেছেন যে সরকার বা সরকারি দল জড়িত নয়। সরকার জড়িত, প্রথমত সরকার এটিকে কন্ট্রোল করতে পারছে না। তাহলে সরকার এক প্রকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আমরা দুই একটা উদাহরণ যদি দেই, গাজীপুরে সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেলের বাড়িতে যে মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছিল, সেই ঘটনা ঘটবার পর স্থানীয় জনতা যখন তাদের ধরে গণধোলাই দিল, তখন সরকারি যন্ত্র ব্যবহার করে অপারেশন ডেভিল হান্ট করে গাজীপুরে এক প্রকার তাণ্ডব ঘটানো হয়েছিল সরকারের পৃষ্ঠপোষকতায়। তাহলে কি সরকারের সঙ্গে জড়িত নয়? কিংবা আমরা সম্প্রতি দেখেছি যে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হলো মব ভায়োলেন্সের মুখে। তাহলে কি সরকার জড়িত নয়? সরকারি দল জড়িত নয়? সেখানে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে কর্মসূচি দিয়ে চট্টগ্রাম কক্সবাজার রাস্তা অচল করে দিল। ফলে সরকারও জড়িত, সরকারি দলও জড়িত। আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই মুহূর্তে সরকার আছে একটা, এবং সরকারের সাথে সরকারি দল এনসিপি এবং জামাত। বিএনপি শুরু থেকে এই মেটিকুলাস ডিজাইনের সাথে, একটা মেটিকুলাস ডিজাইনের প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশ, তো এই ডিজাইনের সাথে বিএনপির শুরুতে যুক্ততা থাকলেও এখন খানিকটা মনে হচ্ছে যে বিএনপিকে এক প্রকার এরা সাইজ করে দেবার সর্বরকম ব্যবস্থা নিয়েছে। তো কাজেই আমরা আলাপটা শুরু করেছিলাম যে সরকারি দল কোনটি। বিএনপিকে সরকারি দল থেকে বের করে দিয়েছে বা দিচ্ছে ইতিমধ্যে, এবং সরকারি দল হিসেবে এস্টাবলিশড, প্রতিষ্ঠিত এনসিপি এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ।